শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আর্ট অর্থাৎ বাণিজ্য চুক্তি করে। এই চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা সমালোচনা চললেও সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এবার যুক্তরাষ্ট্রের সাথে নতুন আরও দুটি চুক্তির কথা সামনে আসছে। একটি হলো সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা চুক্তি অর্থাৎ জেসোমিয়া, আর অপরটি হচ্ছে অধিগ্রহণ ও ক্রস সার্ভিসিং চুক্তি বা ACSA। ভারতের একটি পত্রিকা মেরিটাইম ইনসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বিষয়টি তুলে ধরেন। হুবহু তার বক্তব্যটি প্রকাশ করে দেশের একটি গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মার্কিন সামরিক জাহাজ বা যুদ্ধ বিমান বাংলাদেশ বন্দর ও বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে। তাই যদি হয়, আমাদের দেশের জন্য বিষয়টা কতটা হুমকি কিংবা ভালো? আবার প্রতিবেশী দেশ ভারত ও চীন কিভাবে বিষয়টা নেবে, এমন প্রশ্নও তিনি করেছেন। দর্শক, যদিও সেই পত্রিকার একটি হেডলাইন ছিল ইউএস প্ল্যান্স টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। এই হেডলাইনে তারা নিউজটা করেছে, যদিও ভেতরের খবর অন্যরকম। তারপর আমরা আলোচনা করব আজকে। আলোচনার বিষয়টাই নির্ধারণ করেছি জেসোমিয়া ও ACSA চুক্তি। আলোচনা হবে আমাদের দেশের যেই লোমহর্ষক ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা। আজকেও একটি মাদ্রাসা থেকে একটি বাচ্চা শিশুর মরদেহ উদ্ধার। সম্প্রতি বেশ কয়েকটি এই ধরনের ধর্ষণের ঘটনাও আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করবো, সেই চেষ্টায় আছি। দর্শকরাই আমরা আলোচনার বিষয়ের পাশাপাশি এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুরুল আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মুস্তাফা কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। মুস্তাফা কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় একটু প্রথমেই যেতে চাই মঞ্জু আলম পান্নার কাছে যেতে চাই। মঞ্জু আলম পান্না, নিশ্চয়ই আপনারও মনে আছে 2024 সালের আগে করে যদি বলি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, যিনি এখন ভারতে আছেন, তিনি একটি কথা বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ ও তার আশেপাশে এলাকাগুলো চেয়েছিল। শেখ হাসিনা বলেছিল এগুলো যদি ব্যবহার করতে না দেয় তাহলে আমাকে হয়তো সরে যেতে হতে পারে। এখন আমরা দেখছি শেখ হাসিনা সরে গেছে ঠিকই, কিন্তু নতুন নতুন চুক্তির কথা যুক্তরাষ্ট্রের সাথে আমরা দেখতে পাচ্ছি। যদি বলি বাণিজ্য চুক্তি গেল, এরপরে এখন দুটি ইন্ডিয়ান পত্রিকায় দুটি চুক্তির কথা এখানে এসছে। আজকে আমাদের একটি গণমাধ্যমে সেই রিপোর্টটা তুলে ধরেছেন এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও সেই বিষয়টি তুলে ধরবার চেষ্টা করেছেন। এই যে চুক্তিগুলো যদি হয় বা যুক্তরাষ্ট্রের সাথে, আপনি কোনো হুমকি দেখেন কিনা? হুমকি না দেখার তো কোনো কারণ নেই, আমরা তো হুমকির মধ্যে আছি। এবং শেখ হাসিনার কথা উল্লেখ করলেন, দেখুন, শেখ হাসিনা নির্বাচন 24-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে 2-3 বার এই কথা উল্লেখ করেছেন যে খ্রিস্টান রাজ্য তৈরি করার কথা, পূর্ব তিমুরের মতন। আমরা অনেকেই হেসেছি। ওই সময় তো শেখ হাসিনার জনপ্রিয়তা আসলে সাধারণ মানুষের কাছে একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা কিংবা আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী এমপি কিংবা শীর্ষ নেতারা যে দুর্নীতি করেছে, সেই সবের কারণে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। এই কারণে শেখ হাসিনা যাই বলতেন মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতো। সব কিছু মনে হতো যে উনি পলিটিক্যাল কথাবার্তা বলছেন, এর মধ্যে বাস্তবসম্মত কিছু নেই। বাস্তবসম্মত যে অনেক কিছুই রয়েছে, অথবা সবটাই যে বাস্তবসম্মত এখন প্রমাণিত হচ্ছে। মার্কিন বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সবকিছু বাস্তবসম্মত কিনা, নির্বাচন দেন, এটা তো আর বাস্তবসম্মত না। আমি বলছি ওই সময় এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে যা যা বলেছে, খ্রিস্টান রাজ্য করা হবে, চট্টগ্রামে একটা অংশ, সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গাড়তে চায় যুক্তরাষ্ট্র, জিসুমিয়া চুক্তি আপনি যেটি কথা উল্লেখ করলেন, বা আজকের যে আলোচনার বিষয় আকসা, এসব নিয়ে যা যা বলেছেন, আমরা মনে করেছি উনি ক্ষমতায় টিকে থাকার জন্য বা সাধারণ মানুষের একটা সিম্প্যাথি পাওয়ার জন্য উনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যু ব্যবহার করছেন। বিকজ ওই সময় আবার যুক্তরাষ্ট্র সবক দিচ্ছিল গণতন্ত্রের ইস্যুতে। যুক্তরাষ্ট্র একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছিল, তাই যুক্তরাষ্ট্র আমাদের অনেকের কাছে দেবতা হয়ে গিয়েছিল। কেন বিএনপি থেকে আওয়ামী লীগে জয়েন করলেন, কি নাম যেন, খলিলুর রহমান, পিরোজপুরের ব্যারিস্টার শাহজাহান ওমর। হ্যাঁ, ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি পিটার হাসকে ভগবান বলে উল্লেখ করলেন। হ্যাঁ, তার মানে যুক্তরাষ্ট্র অনেকের কাছেই ভগবান হয়ে উঠেছিল বা ঈশ্বর হয়ে উঠেছিল। আর
শেখ হাসিনা মানুষের কাছে অবিশ্বাসের মানুষ হয়ে উঠেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওই সময় কিন্তু আমি নিজে অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্রের ওই বক্তব্যগুলোকে আমরা সমর্থন করি, একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাচ্ছি, কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্রের নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, তারপরও সব কিছুর ঊর্ধ্বে একটা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, অন্তত এই ইস্যুতে আমরা যুক্তরাষ্ট্রকে সমর্থন করছিলাম। তো এখন এসে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যা যা বলেছেন সবটাই তো সত্য, সবটাই তো ডিপ স্টেটের কথা বলেছিলেন, ডিপ স্টেটের খেলা তো এখনো চলছে। অতএব আপনি শেখ হাসিনার ওই কথাগুলো কোনটিকে আপনি ফেলবেন? জিসুমিয়া, আকসা, সামরিক ঘাঁটি, মার্কিন বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কারোর ক্ষমতা নড়বড়ে করে দিতে পারে, যুক্তরাষ্ট্র ক্ষমতাশীল ব্যক্তির চেয়ার উল্টে দিতে পারে, সব কিছুই তো এখন ফলছে। অতএব তিনি যা বলেছেন এখন অক্ষরে অক্ষরে তা পালিত মানে সত্য হচ্ছে। এবং খ্রিস্টান রাজ্যের কথা বলি, মাসখানেক আগে দিল্লি থেকে ইউক্রেনের 6 নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক আটক হয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল বা করে আসছিল, হঠাৎ করে তারা যেভাবে হোক আটক হয়েছে দিল্লি পুলিশের হাতে। মিজোরাম থেকে আরাকান আর্মির কাছে বিভিন্ন ধরনের ড্রোন বা সমরাস্ত্র পাঠাচ্ছিল। এগুলো ইন্ডিয়ান পত্রিকার নিউজ, ইন্ডিয়ান পত্রিকা তো আর শেখ হাসিনার কেনা নয়। এবং দিল্লি সরকার বা দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ওটাই তারা প্রকাশ করলো যে তাদের একটি উদ্দেশ্য ছিল এখানে চট্টগ্রাম নিয়ে, মিজোরাম নিয়ে, আরাকান আর্মি দিয়ে একটা আলাদা স্টেট তৈরি করা। এত বড় একটা ইস্যু আজকে সামনে চলে আসছে, আর সামান্য জিসুমিয়া, আকসা এগুলো তো কোনো বিষয় না। সেক্ষেত্রে মঞ্জুর আলম পান্না, আপনাকে একটা প্রশ্ন করতে, সেটা হলো শেখ হাসিনা সে আমাদেরকে পূর্বাভাস দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা শুনলে তিনি থাকতে পারতেন ক্ষমতায়, কিন্তু তিনি এটা ভুল করেছেন কিনা যে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তো নির্বাচন জিতলে বা ক্ষমতা নিতেন, আর না নিলে ওটা ভুল নয়, ওটা রীতিমতো অপরাধ, অন্যায়। তাহলে তো সেখানে শেখ হাসিনারও ভুল আছে যে তিনি জানতেন যুক্তরাষ্ট্র এই কাজটা করবে। 100% সঠিক এই কথা তো আমি বলছি না, জি জি, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির ক্ষেত্রে তিনি যা যা বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে আমরা দেশকে তো বাঁচাতে পারতেন। আমি বললাম যে সুষ্ঠু নির্বাচন, দেখুন আওয়ামী পন্থী যারা তারা এটা দাবি করেন যে নির্বাচন দিলে কি হতো, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায় চলে আসতো, জামাত ইসলামী ক্ষমতায় চলে আসতো। এটির সঙ্গে আমি একমত নই। আপনাকে পানির স্বাভাবিক ফ্লো অব্যাহত রাখতে হবে। আপনি যখন পানির ফ্লোকে বাদ দিয়ে আটকাতে যাবেন তখন সে সর্বগ্রাসী রূপ নেবে। আমি তো দক্ষিণাঞ্চলের মানুষ, যখন দক্ষিণাঞ্চলে বাঁধ নির্মাণের জন্য যে পোল্ডার ইত্যাদি যে ব্যবস্থাগুলো আছে, ওখানে তো জলাবদ্ধতা তৈরি হয়, ওখানে নোনা পানি ঢুকে পড়ে। কেন? এই বাঁধই দক্ষিণাঞ্চলকে শেষ করেছে। অর্থাৎ আপনাকে পানির স্বাভাবিক ফ্লো ঠিক রাখতে হবে। আপনি বাদ দিবেন, পানি যখন কোথাও ছিঁড়ে ফোটা পাবে, মানে ফাটা ওই তখন ওটি সর্বগ্রাসী রূপ নেবে, ওখান থেকেই সে অন্যান্য অঞ্চল মানে প্লাবিত করে তুলবে। সো এটাও তো নিশ্চয়ই আমাদের জন্য ভালো নয়, যেটি শেখ হাসিনা করেছেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি মুস্তাফা কামালের কাছে একটু যেতে চাই। মুস্তাফা কামাল, মঞ্জুর আলম পান্না বলছিলেন যে শেখ হাসিনাই সত্য বলেছিলেন, কিন্তু আমার প্রশ্ন হলো সেই দিন যদি যিনি যে আশঙ্কার কথা বলেছিলেন শেখ হাসিনা যে যুক্তরাষ্ট্রে চেয়েছিল যদি আমি দিতে পারতাম আমি ক্ষমতায় থাকতাম, তিনি আসলে নিজে থেকে আসলে কি এটিকে অ্যাভয়েড করেছেন নাকি ভারতে কোনো চাপ ছিল এই চুক্তি যেন মেনে না হয়? জি, ধন্যবাদ আপনাকে। রাজনীতি এতই এক নিষ্ঠুর জিনিস, যেটা আপনার কাছে আশঙ্কা, আমি যদি আপনার বিপক্ষ হই আমার কাছে ওটা হচ্ছে ব্যাপক সম্ভাবনার বিষয়। অর্থাৎ আপনার জন্য যেটা দুর্যোগ আমার জন্য সেটা ভীষণ সুযোগ। যে কারণে বিশেষ করে এই চুক্তি বিষয়ে, বিদেশি চুক্তির বিষয়ে আজ পর্যন্ত কখনো আমাদের দেশীয় গণমাধ্যমে পরিষ্কার কোনো তথ্য আসে না। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়। 27-28 বার বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে ভারতের কাছে। আর একবার তো বোধহয় ফেনী পর্যন্ত ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। ফেনীর পর যেতে হলে সম্ভবত আলাদা পাসপোর্ট লাগবে বা ভিসা লাগবে। তো রাজনীতির এই কথাগুলো তারা আমাদেরকে এমনভাবে রপ্ত করে দেন, আমরা এই নিয়ে বেশ ব্যস্ত থাকি। তো ঠিক আছে, ব্যস্ত থেকেছি, আমাদের দীর্ঘদিনের চর্চা অভ্যাস। এত বড় একটা বিপ্লব না হোক, একটা গণ আন্দোলন হয়ে গেল 24-এ, এরপর তো অন্তত যার যার জায়গা থেকে একটা আলোচনাও ছিল একটু পরিষ্কার করা, কিন্তু আমরা দেখলাম পুরনো কালচার। এবারও কিন্তু চুক্তির বিষয়ে লুকোচুরি গল্প করলেন ডক্টর ইউনূস সরকার। প্রথমে তো স্বীকারই করেননি, তো আবার এই চুক্তির পুরোভাগে কে, ফ্রন্টলাইনার কে? ডক্টর খলিল। তো যখন
উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, তখন এই আজকের যারা ক্ষমতায় আছে তাদের কাছে উনি ছিলেন বড় বাজে লোক। হুম, মানে তার মতো এত বাজে লোক আর বাংলার জমিনে আরেকটা নাই। পদত্যাগ করছে। মাঝে মধ্যে আবার বলেছিলেন তো উনি বাংলারই কেউ না, উনি ভিনদেশী, পেশাদার ভিনদেশী এসব দুষ্টামি কাজে। তো ওই লোকে যখন আবার পররাষ্ট্রমন্ত্রী এখন, অর্থাৎ আমাদের রাজনীতিবিদরা কখন কাকে কোনটা খাওয়ান বা হজম করতেও বাধ্য করেন, আসলে এগুলো একটা সময় পর্যন্ত হজম হয় না। আবার তিনি একটা বয়ান দিয়েছেন কিন্তু, যে এই চুক্তির বিষয়ে 3 দিন আগে যে চুক্তিটা হয়েছে, যে তখনকার বিএনপি এবং জামাত দু দলের সাথে ওনার কথা আলোচনা হয়েছে। তো ওই দুই দল, একদল ক্ষমতায় আছে, একদল বিরোধী দলে আছে, তারা এই বিষয়টাতে প্রশ্ন করলে আরেকটা জবাব দেয়, ধারে কাছেও যায় না। জামাত আবার বলছে যে আমরা জানতাম না, আমাদেরকে জানানো হয়নি। বিএনপি চুপ। আবার জামাতের আমির আবার এক পর্যায়ে বলেছেন যে একটু সহযোগিতা করা দরকার আছে। অর্থাৎ 3 কিসিমের কথা এখানে। সহযোগিতা কাকে? আমেরিকাকে নাকি বিএনপিকে? সরকারের বিভিন্ন আন্তর্জাতিক বা বিদেশি যে চুক্তিগুলো করে এগুলোর বিষয়ে একটু পাশে দাঁড়ানো দরকার আছে। ওখানে কিন্তু আবার খুব মহব্বতী কথা। তো এই গেল একদিক। দ্বিতীয় দিক, তো এই সংসদে তো হতে পারত, যারা আজকে বিরোধী দলে আছেন তারাও একটু একটু সরকারি দলে ছিলেন কখনো না কখনো। বিএনপির সাথে তাদের মিতালি ছিল। আবার বিএনপি এখন সরকারি দলে আছে, তারাও বিরোধী দলে ছিল। তখন তারা কি বলতো এসব চুক্তি সম্পর্কে? বারবার বলতো যেটা সংসদে উত্থাপন করা হোক, পরিষ্কার করা হোক। কিন্তু এখন তারাও কিন্তু আবার পরিষ্কার করছেন না। কয়েকদিন আগে আবার একটা সমঝোতা চুক্তি হয়েছে, যখন জ্বালানি বিষয়ক, যখন ওই ডক্টর ইউনূসের ক্ষমতা থেকে বিদায়ের দিন 4 আগে চুক্তি হয়েছে, ওইটা নিয়ে আলোচনা কিন্তু দমায়ে দিলেন, যখন আবার একটা সমঝোতা চুক্তি করলেন। তো চুক্তি তো অবশ্যই দেশের ভালোর জন্যই তারা করেছেন, আমরা এইভাবেই যদি বিশ্বাস করি। তো ভালোটা আমাদেরকে একটু জানাইতে সমস্যা কি, যে আমরা কত ভালো আছি, আরও কত ভালো থাকব। কিন্তু এটা সিলসিলার মতো অথবা রেওয়াজের মতো, যে ক্ষমতার চেয়ারটাতে বসে গেলে আগের কথাটুকু আর মনে থাকে না। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই পর্যায়ে যে আমার প্রশ্ন এই জায়গায় মোস্তফা কামাল, সেটা হচ্ছে এখন তো চুক্তি সম্পন্ন হয়নি যে সুমিয়া আকসাই যুদ্ধটি, যদি হয় বাংলাদেশের জন্য কি বিপদ হতে পারে? বাংলাদেশ তো বরাবর একটা আপদে থাকে, মাঝে মধ্যে বিপদে থাকে, শেষ পর্যন্ত আমাদের বোধহয় কিচ্ছুই হয় না। পান্না ভাই যথার্থ একটা শব্দ বলেছেন, ডিপ স্টেট। এটা বাংলা তর্জমা বোধহয় গোপন কোনো কাজ কারবার, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। তো রাষ্ট্রের মধ্যে কিন্তু আবার পররাষ্ট্রও ঢোকে। তো সেটা আমরা দেখেছি সেই 71-এ। আপনি যদি ধরেন 71-এ তো আমরা নিজেরা ভাগ হলাম, এক দেশের মধ্যে 2 ভাগ হলাম, একেবারে ডিপ বিষয়, নিজেরা। তো ওখানেও তো রাশিয়া যুক্ত হয়েছে, যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছে, চীন যুক্ত হয়েছে, মিডল ইস্ট যুক্ত হয়েছে। এরপরে যদি আপনি 75-এর ট্রেজেডি ধরেন, ওখানেও ডিপ স্টেটের কারবার ছিল। এর পরবর্তীতে যদি আপনি 90-এর এরশাদ পতন ধরেন, ওখানেও ডিপ স্টেটের ফাংশন ছিল। 111-এ তো আচ্ছা মতোই ছিল, 24-এ এসে আরও ভালোভাবে ছিল, পাকাপোক্তভাবে। এই ডিপ স্টেটেরও যিনি মজা নেন, যিনি উপকারভোগী হন, তার কাছে এটা বড় মধুর। আর যিনি আক্রান্ত হন, তিনি তখন অত্যন্ত দেশপ্রেমিক হয়ে যান। এই এক ট্র্যাজেডির মধ্য দিয়ে কিন্তু আমরা মানে এই পর্যন্ত যদি বলি 71-এর পর থেকে সবাই ডিপ স্টেটের মজা নিয়েছে। হ্যাঁ, সবাই মজা নিয়েছেন, এবং এটার জন্য লালায়িত থাকেন। কিন্তু যিনি ওই ভাগটা পান না, ওই শরিকানা পান না, বঞ্চিত হন বলে মনে করেন, তখন উনি একটু কান্নাকাটি করেন, আর আশা করেন যে তার কান্নাকাটির সাথে আমিও যেন একটু কান্নাকাটি করি। ডিপ স্টেটের যে মজা, ছানা মাখন সন্দেশ, এটা খাইতে তো চান আপনি না পেলে আপনি তখন দেশপ্রেমিক। আপনার দেশপ্রেম নিয়ে আপনি থাকেন, কিন্তু তারা সাফল্যের সাথে, দক্ষতার সাথে জনগণকে ইনভলভ করতে পারে। আর আমাদেরকে নানান জরুরি কাজের মধ্যে এই ধরনের বিষয় দিন কয়েক অনেকটা নাচানোর মতো করে আমাদেরকে ইনভলভ করেন। কদিন পরে দেখবেন আমরা আগামী 2 দিন পরে অন্য এক সাবজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে যাব। অথবা যারা এখন ডিপ স্টেটকে গালি দেন, তারাও ওখানে কোনো শরিকানা পান কিনা, তারাও খুশি হয়ে যাবেন, পান কিনা, তারা ওখানে দেশের স্বার্থে জড়িয়ে যাবেন। আর তাদের তো বয়ান হচ্ছে দেশের স্বার্থে, যা করেন সব দেশের স্বার্থে আর জনস্বার্থে। বিদেশি টাকা পাচার করলেও আমাদের ওটাও জনস্বার্থে। জি, মঞ্জুর আলম পান্না, একটু শুনতে চাই আসলে মেরিন ইনসাইট যে পত্রিকাটা, এটা তো ইন্ডিয়ান পত্রিকা, যদিও কেউ অনেকে মনে হয় ইন্ডিয়ান পত্রিকা থেকে কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়, এন্টি ইন্ডিয়ান, যে আমাদের দেশে একটা তো সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা হয় ইন্ডিয়ার কারণে হোক বা আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের কারণে হোক,
কিন্তু এটাকেও কি প্রোপাগান্ডা মনে করেন কিনা, যে নিউজটা হয়েছে যে যদি বলি এভাবে ইউএস প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া এন্ড চায়না? এই নিউজটা আরও 4-5 দিন আগের নিউজ, জি। ওটা আমি দেখেছি। এই নিউজটা কিন্তু আরও অনেক পত্রিকাতে এসেছে, বাইরের গণমাধ্যমে। আমি সে বিষয়ে আসছি, শুধু আমি একটু বিনয়ের সঙ্গে কামাল ভাইয়ের কথার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। 71-এ কিন্তু ডিপ স্টেটে খেলা ছিল না, 71-এ আন্তর্জাতিক শক্তি খেলা ছিল। ডিপ স্টেট হচ্ছে বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলো বা ব্যবসায়িক গ্রুপের, যেমন এই মুহূর্তে ডিপ স্টেটে হয়ে খেলছে, আমরা একজনের নাম জানি জর্জ সরোস। জর্জ সরোসের ছেলে আরেক কি সরোস, তিনি আবার মাঝে এলেন, ডক্টর ইউনূসের সাথে দেখা সাক্ষাৎ করলেন। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বলতে এই যে বিশেষ সুবিধাভোগী বহুজাতিক কোম্পানি বা বহুজাতিক ব্যবসায়ী গোষ্ঠী, এরাই কিন্তু খেলে। যেমন বাটান রাসেলের একটা কথা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয় তারা সরকার চালায় না, আর যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না। এই যারা সরকার চালায় তারা নির্বাচিত হয় না, এরাই হচ্ছে ডিপ স্টেট। অর্থাৎ আপনি ইহুদি থেকে মানে ইহুদি রাষ্ট্র আপনার জেরুজালেম থেকে ইসরায়েল, দুঃখিত, ইসরায়েল তারাই তো নিয়ন্ত্রণ করে বা মার্কিন নির্বাচনগুলো। হ্যাঁ, আর কারা নির্বাচন করে নির্বাচন পরিচালনা করে? বহুজাতিক কোম্পানিগুলো। এই যেমন বোয়িং বিমান মানে বোয়িং উড়োজাহাজ বিক্রি করা নিয়ে এত কথাবার্তা, এরাই তো সব বড় বড় ব্যবসায়ী। এবং এই বোয়িং উড়োজাহাজ বিক্রি করা নিয়ে তো সেই আওয়ামী লীগ থাকতেই দেন দরবার শুরু হয়েছে, পিটাস মাঝে এটা দেন দরবার শুরু করলো, সেটি এখন এসে বাস্তবে রূপ লাভ করলো। আওয়ামী লীগ কিন্তু ওইখানে যায়নি। যাই হোক, সে প্রসঙ্গে পরে আসছি। আপনি প্রশ্ন করছেন যে মেরিটাইমস ইনসাইট যেটা, সে বিষয়ে মানে প্রোপাগান্ডা কিনা দেশের অস্তিত্ব করবার জন্য। শুনেন, প্রোপাগান্ডা ডিফেন্স স্কোপ নামে মার্কিন একটা সোকল্ড অনলাইন পোর্টাল ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরপরই এই প্রোপাগান্ডা, এই নিউজটি ছড়ালো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জায়গা থেকে শেখ হাসিনা $500 মিলিয়ন বা $5 বিলিয়ন সরিয়েছে, এরকম আমার যদি এক্সাক্ট সংখ্যার মনে না থাকে। এবং সেটা নিয়ে হুমড়ি খেয়ে পড়লো বাংলাদেশের গণমাধ্যম। ওটার খুব ইম্পর্টেন্স আছে, ওটার ডিফেন্স স্কোপ নামটা খুব আরও বেশি স্ট্যান্ডার্ড এবং মার্কিন ভিত্তিক, মার্কিন বেজ। কিন্তু মেরিটাইম ইনসাইট যে আপনার দিল্লির পত্রিকা, আমার একটি অ্যালার্জি আছে। দিল্লির কোনো পত্রিকার রেফারেন্সে কথা বলবো, আমাকে আবার দিল্লির দাস বানায় দেয় কিনা, দিল্লির দালাল বানায় দেয় কিনা, আমি অনেক সতর্ক থাকি। বাস্তবতা যেটি এখন হচ্ছে, এটির ভিত্তি অবশ্য রয়েছে, এটি উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। কেন? আপনার আলোচনার মূল যে সাবজেক্ট আজকে আকসা এবং জেসমিয়া, এই আকসা এবং জেসমিয়া চুক্তি নিয়ে কিন্তু কথা এই প্রথম হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় হওয়ার আগে 2024-এর 5 আগস্ট, তার আরও 4-5 বছর আগে থেকে এই বিষয়ে কথাবার্তা হচ্ছিল, যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছিল। এবং 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে সম্ভবত ডিসেম্বর বা নভেম্বরের দিকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আপাতত নির্বাচনের আগে আমরা কোনো ধরনের বিদেশি চুক্তিতে যাচ্ছি না। আওয়ামী লীগ কিন্তু 4-5 বছর ধরে নানান ধরনের টালবাহানা করছিল যে এই চুক্তি করবে না, কিছু দূর আগায় কিছু দূর পিছায়, কিছু দূর আগায় কিছু দূর পিছায়, 4-5 বছর এভাবে কাটিয়েছে। এবং সরাসরি নির্বাচনের আগে বলেই ফেললেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যে এই চুক্তিতে আমরা আপাতত যাচ্ছি না, নির্বাচনের পরে দেখা যাবে। তো নির্বাচনের পরে তার 7-8 মাস ক্ষমতায় ছিল, ওটা ওইভাবে ঝুলিয়ে রাখছিল। এই জায়গাতে বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছেন সবই সত্য, এবং তিনি কোনোটিতেই মানে কোনোটির ফাঁদে পা দেননি। এখন দেখা যাচ্ছে সেই বিষয়, এবং এটি তো আপনি কেন বুঝতে পারছেন না, মার্কিন যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তির অধীনে যাবতীয় সব রয়েছে। কেন আমরা এটিকে গোলামি চুক্তি বলছি? গোলামি চুক্তি নিয়ে এখন নতুন করে বলা কিছু নেই, অনেক আলোচনা হয়েছে। এই যে $15 বিলিয়ন কত না, 1500 কোটি ডলার, না 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 না, এই যে 15টি বোয়িং উড়োজাহাজ কিনতে 34,000 কোটি টাকা, 34,000 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। এলএনজি আমদানি করতে হবে $15 বিলিয়ন। তারপরে আপনার যে শুকুরে মাংস টাংস ইত্যাদি ইত্যাদি মানে কৃষিজাত দ্রব্য থেকে সব কিছু আপনার নিয়ে আসতে হবে। অন্য কোনো রাষ্ট্রের সাথে কম্পারিজনে যাওয়া যাবে না। মানে যুক্তরাষ্ট্র যেই দামে দেবে আমাদেরকে একেবারে বার্গেনিং ছাড়া আমাদেরকে সেটা নিতে হবে। চীন থেকে কোনো সমরাস্ত্র আনা যাবে না। এবং যুক্তরাষ্ট্র যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই সব রাষ্ট্রের সঙ্গে আমরা কোনো চুক্তিতে যেতে পারবো না। এটা গুলামি ছাড়া আর কি হতে পারে? গুলামির চেয়ে জঘন্য কোনো নাম শব্দ যদি থাকে
সেটি ব্যবহার করতে হবে। কথা প্রসঙ্গে অফ দ্য রেকর্ড শো শুরু হওয়ার আগে কামাল ভাই একটি শব্দ উচ্চারণ করছিলেন, দাস অনুদাস। এটা হচ্ছে গোলাম না, গোলামের গোলাম। অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকার যাদের গোলামি করে আমরা আবার তাদের গোলামি করছি। এটা দাস দাস অনুদাসের সমতুল্য চুক্তি। অতএব এটির তো বেজ আছে। এবং আপনি দেখেন যে এই যে চুক্তিটি করে যাওয়া হয়েছে, ডক্টর ইউনূস করে গেছেন, আমি নিজে বলেছি যেহেতু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসবে, আমি নির্বাচন আগের কথা বলছি, সম্ভবত আমি আপনার এখানেও বলে গেছি যে ডক্টর ইউনূস বিএনপির ডানা ছেটে দিয়ে গেলেন। বিএনপি ক্ষমতা আসার পরে সে আর স্বাধীনভাবে উঠতে পারবে না, স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এখন কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, এটা এখন ওপেন সিক্রেট যে বিএনপির ডানা ডক্টর ইউনূস একা ছাটেননি, বিএনপির ডানা বিএনপি নিজেও ছেড়েছে। একসাথে মিলেমিশে এই চুক্তিগুলো করা হয়েছে ক্ষমতায় আসার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকতে, অথবা কেউ আবার যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য। যদিও আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা একটা চুক্তি দেখেছি, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল ভারতকে। ভারত তখন হয়তো 2023 সালে এই কাজটা করেছে, যে কাজটা সেটা করা হয়েছিল। তো এই চুক্তিটা নিয়েও অনেক কথাবার্তা ছিল। এবং এখন যদি সেই একই কাজ যদি এই জেসমিয়ার আন্ডারে হয় বা চুক্তির আন্ডারে হয়, সেখানে কোনো বিপদ দেখে কেন? যদি ভারতের সাথে করা যায় তাহলে এটার সাথে করলে কি সমস্যা? অর্থাৎ অর্থাৎ চুক্তি নিয়ে কোনো সমস্যা নাই, পাত্র নিয়ে সমস্যা নাই। পাত্রটা কে সেটা হচ্ছে বিষয়। বিয়ের উপযুক্ত মেয়ে কোথাও না কোথাও পাত্রস্থ করবেন, ভূয়া বাড়িতে করেন আর কাজী বাড়িতে করেন, ভাগে যোগে ইমেজে যেখানে মিল হয় ওখানেই করবেন। তো যারা ব্যর্থ হয় তারা তখন ওটা আমাদের একটা ত্রুটি খোঁজে। আর বাংলাদেশের এমনই এক ট্র্যাজেডি, এটা বললে হয়তো বা কেউ কেউ ভিন্নভাবেও নিতে পারেন। পান্নাভাই যেটা বলছিলেন 71-এর কথা, যুদ্ধটা ছিল একেবারে স্থানিক যুদ্ধ, কিন্তু তাও আয়তন বিচারে বাংলাদেশ একেবারে ছোট্ট। তো শুধু রাশিয়ার আগ্রহ হয়ে গেছে আমাদেরকে নিয়ে, চীনের আগ্রহ হয়ে গেছে, ঠিক আছে কাছে এই জন্য হয়েছে, আমেরিকানও ব্যাপক আগ্রহ। তো বিস্তারিত আলোচনায় না গিয়ে বলি, আমাদের স্বাধীনতার পরে অর্থাৎ স্বাধীন হওয়ার পরও আমাদেরকে মেনে নিতে কারো কারো কিন্তু অনেক সময় লেগেছিল। চীন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার সম্ভবত 3 দিন পর, তখন তাদের মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো ওই চীনের সাথে, তাহলে চীন সোজা বাংলা অর্থ রাজাকার, তো ওই চীনের সাথে কিন্তু আওয়ামী লীগের পরবর্তীতে বন্ধুত্ব এত উচ্চ পর্যায়ে গেছে। আমরা যখন প্রশ্ন করেছি এটা কোন কিসিমের বন্ধু, বন্ধু তো ভারত, বললো যে ভারত হচ্ছে রক্তের বন্ধু আর এটা হচ্ছে উন্নয়নের বন্ধু। রাজনীতিবিদদের কাছে কত শব্দ যে থাকে, কত ব্যাখ্যা থাকে। তো আবার এই চীন 18 সালের নির্বাচনে সবার আগে কিন্তু আবার আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, সম্ভবত সোনার একটা নৌকোও দিয়েছিল। এখন আবার বিএনপির সাথে তাদের এত সম্পর্ক, এখনকার বয়ানটা হচ্ছে যে সম্পর্ক এত উচ্চতায় যাচ্ছে আমাদের, এত উচ্চতায় যে যেটা যেন আর না নামে। আবার ওই যে গ্রাম বাংলায় একটা কথা আছে, কয় যে কানের উপর দিয়ে গেছে। গত 7-8 দিন ধরে আমাদের কানের উপর দিয়ে কিন্তু অনেক কিছু যাচ্ছে, ওখানেও একটা ভয় আছে। একে তো আমাদের যাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করি পাকিস্তান, তারা ইরান যুদ্ধ নিয়ে মাতাব্বরি খবরদারি মাশাআল্লাহ ভালোই করতেছে, তারা কিন্তু এখন আন্তর্জাতিক শিরোনামে আসে প্রতিদিন। চীন সফর করে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, একদম আমাদের কানের গোড়া বা নাকের ডগা দিয়ে। তার একদিন পরে ভারত সফর করে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আজকে আবার পুতিন গেল চীনে। আজকে আবার পুতিন গেলেন চীনে। দেখেন কি একটা মহড়া চলছে, একদম সব আমাদের নাকের ডগায় কানের গোড়ায়। বাংলাদেশ কিন্তু এটার জন্য পর্যাপ্ত পড়াশোনা না করলেও জানা যায়, একদম ভাষাও বোঝা যায়। ভূ রাজনীতিতে আমাদের এমন একটা পজিশন, সেটা সেই সুদূর প্রাচীন আমল থেকেই, যার যেখানে অভিযান করতে হয়েছে আস্তানাটা কাটতে হয়েছে বাংলাদেশে। প্রত্যেকের রাজা বাদশাহ মারাঠা কুর্দি পাঠান যাদের ইতিহাস দেখেন যে কোথায় তারা শিকার করতে আসছে, আস্তানাটা কাটছে কিন্তু এখানে। তো একটু ইতিহাসের পাঠ পঠনে দেখা যায় তারা এখানে কেউ সুন্দর করে বেশি দিন অবস্থানও করেননি, একটা বিয়ে শাদিও করেননি কেউ, কিন্তু তাদের মিশন শেষ, এখান থেকে চলে গেছেন। অর্থাৎ বর্তমান যেহেতু বিশ্বায়নের আরেক বাস্তবতা, বিশ্বায়নের এই বাস্তবতায় ইউক্রেনে কিছু হলে এটাও কিন্তু আমাদের বিষয়। রুয়ান্ডায়ও যদি কিছু হয়, উগান্ডায়ও যদি কিছু হয়, দেখবেন আমাদের উপর পড়ে। রুশ ইউক্রেন যুদ্ধের যেই যন্ত্রণা আজ পর্যন্ত কিন্তু আমরা সইছি, চাল ডাল গম সার বীজ অনেক কিছু নিয়ে।
তো এরকম একটা অবস্থায় আমাদের রাজনৈতিক দলগুলো যদি অন্তত এতটুকু বোধ না রাখেন, পান্না ভাই তার জায়গা থেকে তিনি উদ্বেগের কথা বলেছেন, আমার জায়গা থেকে তো আমার বোধহয় উদ্বেগের আর জায়গায় নেই। বেগের মাত্রা এত বেশি, উদ্বেগ আসবে থেকে, মানে আমাদের কথা শুনেটাকে রাজনীতিবিদরা। কিন্তু সাংবাদিকদের কথা তো শুনবার কথা, শুনে না তো। সাংবাদিকদের না শোনারও কোনো কারণ আছে, দায় আছে কিনা? দায়িত্ব অবশ্যই আছে, নয়তো এত মার খাই কেন পথে ঘাটে। আজকেও তো সাংবাদিক নির্যাতিত হয়েছে, গতকালও হয়েছে। একদম সোজা কাজ এটা। সাংবাদিকদের কথা শুনি আর না শুনি নাজেহাল করা, দরকার মনে করলে গায়ে হাত তুলে দেয়া, একেবারে সোজা কাজ। ওই সুকুমার রায়ের ছড়ার মতো, করে না কো ফোঁসফাস, মারে না কো সেক্ষেত্রে ঢুসঢাস। সাংবাদিক নেতাদের কোনো দায় দেখেন না? দায়িত্ব অবশ্যই আছে, তারা নানান বড় বড় বিষয় নিয়ে তো ব্যস্ত আছেন, আগেও ছিলেন, এখনও আছেন। কিন্তু আমাদের এই যে ন্যূনতম ওই নিরাপত্তাটুকু, এগুলো কিন্তু কেউই এনশিওর করতে পারছেন না, বা রাষ্ট্র মাঝে মধ্যে মনে হচ্ছে মজাই দেখছে। কমন বক্তব্য একটা আসে, এবারও এসেছে, খতিয়ে দেখা হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এগুলো আমাদেরকে শোনানো হচ্ছে, আমরাও মুগ্ধ হই, আমরাও হেডলাইন দিচ্ছি। ধন্যবাদ অসংখ্য। মঞ্জু আলম পান্না, দেশের এখন যেই অবস্থা যদি বলি, একেবারে মানুষের হৃদয় নাড়া দিয়েছে, মানুষের বিবেক কোথায় গেছে জানি না। সেটা হচ্ছে মিরপুরের পল্লবীতে যে, রাজধানীর পল্লবীতে যে ধর্ষণের ঘটনা, একটা ছোট্ট শিশুকে মাথা কেটে রেখে দেওয়া, এবং এই যে ঘটনাগুলো শেষ, তার আগে 18 মেতে এক প্রবাসীকে 8 টুকরা করে ফেলা, এবং আজকে রামপুরা মাদ্রাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার। যদিও এই পল্লবীর যে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে তার বাবা বিলাপ করে বলেছে আসলে বিচার চাইব কার কাছে। কিন্তু কয়েকদিন আলোচনা হবে, দেখা হবে আরেকটা ঘটনা, তখন ভুলে যাবে আমাদের কথা। তার মানে এই হতাশাটা থেকে আশা কখন দেখবে দেশের মানুষ? আমি দেখতে পারছি না। আপনি যে বিষয়টি তোলার সঙ্গে সঙ্গে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। দেখুন, এখন এই মুহূর্তে বাংলাদেশ এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে মানে পরিণত হতে যাচ্ছে। এই বাংলাদেশকে নিয়ে সবাই খেলবে, খেলার উর্বর ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে। মিস্টার ইউনূস এই কাজটি করে গেছেন। আমি যদি আরেকটু নোংরাভাবে বলি, বাংলাদেশ এখন সকাল বিকাল ধর্ষণের শিকার হবে। একদিকে ভারত, আর একদিকে চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্র, রয়েছে পাকিস্তান, রয়েছে রাশিয়া, পাশাপাশি মিয়ানমারও আছে। হ্যাঁ, মিয়ানমার। আরাকান আর্মি তো কয়েকদিন আগে তাদের যে তাত্ত্বিক নেতা, সে তো চট্টগ্রামের অংশটি আরাকান আর্মির যে মানচিত্র ওখানে ঢুকিয়ে দিয়েছে। এখন সকালে রেপ করবে যুক্তরাষ্ট্র, দুপুরে যে রেপ করবে ভারত, সন্ধ্যায় রেপ করবে চীন, রাত্রে রেপ করবে রাশিয়া, পাকিস্তান মাঝখানে সুযোগ পেলে করার চেষ্টা। আমি খুব নোংরা ভাষা বলছি, এটি বাস্তবতা। এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে ধর্ষণের শিকার হতে যাচ্ছে, সেখানে মানে মানুষের সামনে এখন এত এত ইস্যু, এই ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। এই কারণে আমি একটু ইমোশনাল হচ্ছিলাম। আপনি তো বাবার বিলাপে কথা বলছিলেন, একদিন বা দুদিন আগে এই ইস্যুতে ঢাকা প্রেস ক্লাবের সামনে একজন মা বলছিলেন যে ধর্ষণ করতে হয় আমাদের মতন পরিণত বয়স্ক যারা আছে তাদেরকে করো, আমার 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চাকে কেন ধর্ষণ করতে হবে? আপনি বুঝতে পারছেন? এবং এগুলো নিয়ে কোনো বিলাপ নেই রাষ্ট্রীয় পর্যায়ে, এগুলো নিয়ে কোনো কথা নেই। এমন এমন খেলা চলছে, এই যে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। হামে শিশুরা মারা যাচ্ছে, এই সোকল্ড বিপ্লবীদের কাছে এই হামে শিশু মারা যাওয়া কোনো বিষয় না, তাদের কাছে বড় বিষয় হচ্ছে জুলাই সনদ। এতটাই ব্যবসার জায়গা হয়ে উঠেছে এদের কাছে এই রাজনীতি, ক্ষমতা। এবং আমরা যেই স্পিড নিয়ে কথা বলছিলাম, এই জিসুমিয়া, আকসা, এই আন্তর্জাতিক চুক্তি ইত্যাদি ইত্যাদি, আপনি বলুন তো এই যে বিষয় তুললেন, এটি কয়টি জায়গায় আলোচনা হচ্ছে? কয়টি জায়গায় কে খোঁজ খবর রাখছে, কে কথা বলছে? মানে বিষয় হচ্ছে যে আমার যখন মাথা ব্যথা, আমার পেটে ব্যথা নিয়ে আমি কখন কথা বলবো, কিন্তু এই যে ধর্ষণ যে মহামারী আকারে ছড়িয়েছে, এই যে যেখানে সেখানে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যাচ্ছে, এই বড় বড় ইস্যুগুলো না থাকলে তো আমরা তো, এগুলো অবশ্যই বড় ইস্যু, মানে এগুলোই তখন আমাদের কাছে বড় হয়ে উঠতো, এগুলোই আমরা এগুলো নিয়ে কথা বলতাম, পত্রিকা হেডলাইনে এগুলোই আসতো। কিন্তু এগুলো এখন পেছন পেজে চলে যাচ্ছে। এবং কামাল ভাই বলছিলেন এই তো যে অস্থিরতা হওয়ার কারণটা কি, আসলে কোন জায়গায় আমাদের প্রবলেমটা? এখন মব হচ্ছে না, এখন তো হচ্ছে। মব তো আগে ছিল না,
দু একটা বিষয়, ওই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা এরকম দু একটা বিষয় আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, সেগুলোকে আবার এই যে সোকল বিপ্লবীরা রেফারেন্স হিসেবে টানে না, মব শুরু হয়েছিল ওইখান থেকেই। আরও পিছনে গেলে কাদের সিদ্দিকী ৭১-এর মুক্তিযুদ্ধের পরপরই তিনি বিহারীদের কুপিয়ে মানে খুঁচিয়ে মারলেন বিএনওর দিয়ে, সেগুলো নিয়ে আসে। কত বড় নির্লজ্জ এরা যে এইসব উদাহরণ নিয়ে আসে। আমি বলতে চাচ্ছি যে ইউনূসের সময় যে একটা সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক অস্থিরতা ছিল, তার রেশ এখনো রয়ে গেছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ, যে বাংলাদেশে আর কোনো মব দেখতে হবে না। কোথায় তিনি কি বলবেন? যান, আবার কিছু শুনিয়ে দেবে। আবার আমরা সাংবাদিকরাও আছি, আমরা পাল্টা প্রশ্ন করতে পারি না। যা বলবেন সব ওইভাবে নিয়ে প্রেস রিলিজ লেখার মতন আমরা নিউজ এডিটরের কাছে জমা দিই। নিউজ এডিটর কিছু করার থাকে না, তার আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, তার আবার মালিক পক্ষ থাকে। প্রশ্নগুলো তো আবার চাকরি চলে যায়। হ্যাঁ, প্রশ্ন করা যাবে না। সুমনের একটা গান আছে না, বাচ্চারা চুপচাপ বসে আঁকো, প্রশ্ন করো না। প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন করোনার বিষয়টি যদিও আওয়ামী লীগ সরকারের সময়ও হয়েছে, প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করতে গেলেই নানান ধরনের ট্যাগ দেওয়া হতো। তো সেইগুলো এখন মহিরু আকার, মানে সেই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি ২৪শে আগস্টের পর। একটু কিন্তু আরো বের হতে তো পারেনি, আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যদি মোস্তফা কামাল সামান্য একটু যোগ করে আমি প্রশ্নটা করে ফেলি, আসলে আমি নিজে খুব আবেগ আপ্লুত হয়ে যাই। এই শিশু বাচ্চারা কার কাছে নিরাপদ? বাবার ঘটনা যদি বলি, একেবারে বাবা, তারপর যে এই ২ দিন আগে চাচা ভাতিজি, মানে ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলা করে বা চাচার কাছে যায় বা কাজিনের কাছে যায়, এই ছোট বাচ্চারা কার কাছে নিরাপদ? বিষয়টা এত স্পর্শকাতর, এগুলো নিয়ে কথা বলতেও কিন্তু লজ্জা হয়। আমাদের মনুষ্যত্বটা কোথায়? ওই পর্বটাই বোধহয় আমাদের নাই। পশুত্বের যখন ভার বলেন, পশুত্বের যখন প্রভাব বেড়ে যায়, মনুষ্যত্ব ওখানে এমনিতে নাই হয়ে যায়। ও আরেকটা ঘটনা বলি, যেহেতু ভিডিওতে আপনি দেখেছেন, একটা মা তার বাচ্চা ছেলে ১.৫ বছরের সম্ভবত হাতের পিছনে বাঁধ দিয়ে তাকে মারছেন, পরকীয়ার একটা বিষয় নিয়ে। তাহলে কার কাছে নিরাপদে বাচ্চা? নিরাপত্তার প্রশ্নটা একেবারেই কোনো প্রশ্নের মধ্যে বোধহয় এখন আর পড়ছে না। বরং আমার ব্যাখ্যার উপাদান আছে ওই মেয়েটার বাবার বক্তব্যে। বাবা সন্তান হারা, দিক বিদিক হারা, তার বোধহয় বোধ জ্ঞানও নাই। এর মধ্য দিয়ে এই বাবা যেই বক্তব্যটা দিয়েছে যে আমি বিচার চাই না, আপনারাও বিচার চাওয়ার দরকার নাই, আমি জানি এর কোনো বিচার হবে না, এর উপরে কি আর কোনো কথা থাকতে পারে? এইসব ঘটনা কিন্তু আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছিলাম। আওয়ামী লীগ আমলে দেখেছি বলেই তো এখন আর দেখতে চাই না। এখন কেন দেখবো আমরা? এটা ২৪শে আগস্টটা যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এই যে শিশুর কথা বললেন, শিশু তো ২৪শে অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। কত শিশুর মৃত্যু হয়েছে, কত শিশু এখনো আহত, পঙ্গু। তো পশু নিয়ে যারা কাজকর্ম করেন, গবেষণা করেন, তারা বলে থাকেন যে কুকুরেরও নাকি ওজোর আপত্তি থাকে, মাস থাকে, বিভিন্ন সিগন্যাল থাকে। কিন্তু আমরা মানুষ মনে হয় সিগন্যালও মানি না। ও যে একটা শিশু, সেটাও মানি না। তো এমন এই বর্বরতা কি নিজেদের কোনো পাপে নাকি অন্যের কোনো পাপে আমরা ভুগছি, এই প্রশ্ন কিন্তু আসে। যদিও কথাটা একটু ধর্মাশ্রয়ী হয়ে যায়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। উপায়টা কি? আমি যদি একটু জানতে চাই, উপায়টা কি আসলে? উপায় অবশ্যই এখানে প্রথমত সামাজিক দায়বদ্ধতা আছে। যদি সামাজিক দায়বদ্ধতা অস্বীকার করে যে সমাজ বলতে আর কিছু নেই, তাহলে রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র সর্বসাধ্য দিয়ে সেটা চাইবে কিনা, কারণ রাষ্ট্রীয় শক্তির চেয়ে এখন পর্যন্ত বড় শক্তি কিন্তু গোটা বিশ্বে কোথাও নেই। এই প্রশ্নে মধ্যপ্রাচ্যের দিকে কিন্তু কিছু দৃষ্টান্ত আছে। মধ্যপ্রাচ্যে এখনো আছে, যেটা আমাদের এখানে সম্ভব নয়। এমন এমন শাস্তির বিধান ওখানে আছে, যে কারণে মানুষ, ওগুলো আমাদের আবার উচ্চারণ করতে একটু একটু কিন্তু সমস্যা আছে। আমাদের তো ক্রস ফায়ারেরও সমস্যা ছিল, তো সেটা তো এখন নেই। তো এরকম তো অন্তত শিশুদের প্রশ্নে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতাম। আমাদের কি বিচারহীনতার সংস্কৃতির কারণে কি আমরা বারবার মারাত্মক পর্যায়ে এই ধরনের ধর্ষণ শব্দটা, যেটা এটা উচ্চারণ করতেও মুখটা আটকে যায়। এটার বিচার প্রক্রিয়াও আপনি গিয়ে দেখেন কত জটিল। অসংখ্য মামলা আছে, আমি কোর্ট বিট করেছিলাম কিছুদিন। এত মর্মান্তিক, যিনি ধর্ষিত হন তাকেই প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন। একটা পর্যায়ে গিয়ে তিনি অভিযোগটা নিজেই প্রত্যাহার করে নেন যে না, আমার সাথে এই ধরনের কোনো কাণ্ড ঘটেনি। এর থেকে কি আমাদের উত্তরণের আশা তো আমরা দেখবই, আশা না থাকলে বাঁচব কি নিয়ে? কিন্তু আমাদের তো অভিভাবক আছে, অর্থাৎ রাষ্ট্র আছে। রাষ্ট্র শক্তিমান অভিভাবক, আবার নির্বাচিত সরকার।
আবার আন্দোলন পরবর্তী সরকার, এখন ব্যাপক জনপ্রিয় রাষ্ট্র কি সরকার। করার আছে, মানে রাষ্ট্র কি করবে, কি করা উচিত? রাষ্ট্রের অবশ্যই এখানে করার আছে, বিচার প্রক্রিয়াটা যদি প্রয়োজন একটু সংস্কার করে হলেও শর্ট কোর্সে নিয়ে আসে এই ধরনের বিষয়। এই ধরনের বিষয় কিন্তু আপনি গতানুগতিক বিচারে একটা পর্যায়ে গিয়ে যিনি আক্রান্ত অথবা যিনি ক্ষতিগ্রস্ত তিনিও হতাশ হয়ে যান। তো ওই দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে রাষ্ট্র চাইলে অবশ্যই সেটার সমাধান করতে পারে শর্টকাট কোর্সে, অর্থাৎ সীমিত আয়োজনে। সে আশা আলো দেখছেন? অবশ্যই আশার আলো দেখা যায়। সরকারের যদি মিনিমাম, মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ে কিছু পদক্ষেপ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি দু একটা, সম্ভবত ওনার কাছে আশা করতে হবে। যদি এই ধরনের বিচারিক বিষয় পুরোটা ওনার কাছে, সেটা আশা করতে গিয়ে তো আমরা আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করে ফেলেছি, সে কথাও তো আসে, এই প্রশ্ন আসে। কারণ আমরা দেখা গেছে যেটা আদালতের বিষয়, বিচারের বিষয়, এটাও প্রধানমন্ত্রীর কাছে চাই। নীতিগতভাবে সেটা সুন্দর নয়, কিন্তু উপায়হীন হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে আমাদের তো কারো না কারো কাছে ভরসা চাইতে হবে। তো ওই জায়গা থেকে আশাবাদ আমরা, যে প্রধানমন্ত্রী যদি অন্তত, তিনি তো আর নিজে করবেন না, একটা প্রক্রিয়ার মধ্যে আনবেন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আনবেন। বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, নিশ্চয়ই তারা চাইলে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারেন বাংলাদেশে। এখানে একটা কথা উল্লেখ করে সামান্য একটু, পান্না ভাই বা আমরা ওই সময় সম্ভবত ছাত্র, খুব ব্যাপক বেড়ে গিয়েছিল একটা প্রবণতা অ্যাসিড নিক্ষেপ, এটা এরশাদ আমলে। তো দেখা গেল মাত্র একটা আইন করা হয়েছে, কোনো অ্যাকশনে কিন্তু যায়নি, অর্থাৎ অ্যাকশন করা লাগেইনি, মৃত্যুদণ্ডের একটা আইন করা হয়েছিল, অটোমেটিক্যালি থেমে গেছে অ্যাসিড সন্ত্রাস। শুধু আইন না, তখন সামাজিক যেই ইয়েগুলা অ্যাক্টিভিটিসগুলা, সুশীল সমাজের প্রতিনিধিদের বা কালচারাল অ্যাক্টিভিটিস, তারা যে প্রচারণা চালাচ্ছিল জি এটিকে কেন্দ্র করে এই সামাজিক প্রচারণা বা রুখে দাঁড়ানো, এটাই মানে একেবারে শূন্যে নামিয়ে নিয়ে এসেছিল অ্যাসিড সন্ত্রাসের বিষয়টি। তাহলে এই দর্শনের বিষয়ে আসছে না কেন? অবশ্যই দরকার, অবশ্যই আসা উচিত। শুনেন, একটা গ্রুপের সুশীল সমাজের প্রতিনিধিরা, মানে এখন সুশীল সমাজে তো বিভক্ত, বুদ্ধিজীবীরা বিভক্ত, মুক্তিযোদ্ধারা বিভক্ত, তা একটা অংশের সুশীল সমাজের প্রতিনিধি বা মুক্তিযোদ্ধারা বা এই যে কথিত সুবুদ্ধি সম্পন্ন মানুষরা তো পলাতক অবস্থায় আছে, গর্তের মধ্যে আছে। আর একটা অংশের সুশীল সমাজ, মানে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাদের এই সরকারপন্থী বা জামাত এনসিপি পন্থী সুশীল সমাজের প্রতিনিধিরা তো মুখে কুলুপ মেরে আছেন। মার্কিন চুক্তি নিয়ে কোনো কথা বলছেন? এই যে বড় বড় যে ঘটনাগুলো ঘটে গেল, জ্বালানি সংকট, নানান ধরনের সংকট, কোনো কথা বলেছেন? সব তো মুখে কুলুপ। তো এই বিষয়ে কথা বলবে না। তাও তো এখন আছে হালুয়া রুটি নিয়ে, উচ্ছিষ্ট ভাগের বিষয় নিয়ে আছে। সো তারা এখন কোনো কথা বলবে না, মিউ মিউ করবে। মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে আওয়ামী লীগের সময় আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা মুখে ফেনা তুলে ফেলেছিল না? ফেনা তুলে ফেলেছিল তো। তখন তো উর্বর সময় ছিল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য। এই জন্য রাজাকারদের বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলে একেবারে সয়লাভ করে দিত। এখন কোথায় তারা? ডক্টর ইউনূসের সময় কোথায় ছিলেন? একটা কথা শুনছেন বঙ্গবন্ধুর পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে? শোনেননি তো। তারা তো সব গর্তে লুকিয়েছিল বা এখনও আছে। অতএব এখন যারা আছে, যারা কিছু বুদ্ধিজীবী, তারা এই সরকার যা যা করছে তার বিরুদ্ধে কিছু বলবে না, মার্কিন চুক্তির বিরুদ্ধে কিছু বলবে না, জ্বালানি চুক্তির বিরুদ্ধে কিছু বলবে না, এই যে প্রতিরক্ষা সংক্রান্ত নানান চুক্তি হতে যাচ্ছে সেগুলো বিষয়ে কিছু বলবে না। ইভেন ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না এমন কথাবার্তা, এমন ন্যারেটিভ শুরু হয়েছে যে ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে কথা বললে বা এই যে হামের টিকা নেই, হামের টিকার সংকট হয়েছিল ওই সময় থেকে, কিন্তু কিংবা মার্কিন চুক্তি নিয়ে কথা বললে শেখ হাসিনা ফিরে আসার সুযোগটি তৈরি হবে, কথিত ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরি হবে। অতএব তাদের সমালোচনা করা যাবে না। আমি বাই নেমে বলতে পারি আপনাকে, এখন আমার দেশে একটি নিউজ করা হয়েছে যে নিশানায় ডক্টর ইউনূস, হাসিনাকে ফেরাতে নিশানায় ডক্টর ইউনূস, নিশানায় অর্থাৎ ডক্টর ইউনূসের অপকর্মের সমালোচনা করা হচ্ছে। হামে যে শত সহস্র শিশু মারা যাচ্ছে, আমি সেই বিষয়ে ডক্টর ইউনূসকে দায়ী করব না। যে মার্কিন চুক্তি করা হয়েছে, আমি সেই বিষয়ে ডক্টর ইউনূসকে দায়ী করব না। কিন্তু কথিত বুদ্ধিজীবীরা, আপনি ওই নিউজটা পড়ে দেখেন, সেখানে বলছে এখনই ডক্টর ইউনূসের সমালোচনা বন্ধ করতে হবে। কোন ভয়ঙ্কর একটা অবক্ষয় হওয়া এক সমাজে বাস করছি, আপনি চিন্তা করতে পারছেন? আপনি শিশুদের ধর্ষণের কথা বলছেন। কি বলবো আমার, মানে আপনি বলবেন যে, আপনি বারবার জিজ্ঞেস করছেন যে উপায়টা কি? উপায় ওটি, আইনের প্রয়োগ, দেয়ার অ্যাকশন, সীমিত সময়ের মধ্যে বিচার, এবং একই সঙ্গে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন তাদের একসাথে জেগে ওঠা। এটার বিকল্প কিছু নেই। সেক্ষেত্রে সংবাদপত্র, সাংবাদিকদের ভূমিকা কি বলবো? সব তো পার্টিজান হয়ে গেছে।
সব তো যার যার আখের গুছাচ্ছে, কে টিকে থাকতে পারবে তার প্রতিযোগিতা শুরু হয়েছে। তাহলে আমরা আশার আলো দেখবো কোথায়? না, আমি তো প্রথমেই বলেছি, আপনি প্রশ্ন করার শুরুতেই তো আমি বলেছি, আরো 20-25 মিনিট আগে, আশা হলো আমি দেখছি না। আমি ওই ধরনের আশাবাদের কথা শোনাতে চাচ্ছি না। বড় বড় কথা বলতে হয়, বুদ্ধিজীবী শাস্তে গেলে বলতে হয় যে হ্যাঁ, জনগণই সব কিছু উৎস, জনগণ ঘোড়ার ডিম, এদেশে জনগণের কিছু করার ক্ষমতা নেই, তবে জনগণ হ্যাঁ পারে, জনগণ জনমতটা তৈরি করতে পারে। এই যে ভোটের রাজনীতি কথা বলেন, আমি ভোটের রাজনীতি বিশ্বাস করি না। ভোটের রাজনীতি আমি বিশ্বাস করি না। আপনি যাচ্ছেন ভোট দিতে, সে আপনি ধানের শেষে ভোট দিচ্ছেন, আপনি নৌকায় ভোট দিচ্ছেন, আপনি দেখবেন যে মাঝখান থেকে কি হয়ে গেছে। যেভাবে যা জানার কথা, যা বোঝার কথা, যা হওয়ার কথা, সেরকম কিছু হচ্ছে না। যে আমি একটা অন্য প্রসঙ্গে যাই, মঞ্জুর আলম পান্না, সেটা হচ্ছে সম্ভবত 17 মে সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। তারা 282 সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। তারা বলছেন তারা কয়েকজন বিভিন্ন মামলার আসামি হয়ে আছেন। আবার গতকাল অর্থাৎ 19 মে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের উপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুইফোর গণমাধ্যমের পরিচয় ব্যবহার করেছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এই কথা বলেন। তাহলে সম্পাদক পরিষদ যে তালিকাটা দিয়েছেন, সেই তালিকার পর তার এই বক্তব্য, তার মানে বোঝা গেল যে আওয়ামী লীগ আমলেও সাংবাদিকরা লেজুর ভিত্তি করেছেন, রাজনীতির লেজুর ভিত্তি করেছেন। আপনি এখন বলছেন যে এখনো করছেন। তাহলে কোনটাকে ধরে নেব? তথ্যমন্ত্রীকে এই বক্তব্য দিয়ে কি আমি বুঝে নেব যে আসলে যারা হামলার শিকার বা যারা মামলার শিকার হয়েছেন তারা বিভিন্নভাবে বাঁচতে পারবেন না বা তাদেরকে মামলা থেকে বের করা হবে না, এরকম বক্তব্য? মানে এটা নিয়ে কি আলোচনা করবো বলেন? আওয়ামী লীগের সময়ের সাংবাদিকদের একটি অংশ, বিশেষ করে সিনিয়র সাংবাদিকদের একটি অংশ নগ্ন দালালি করেছে, লেজুবৃত্তি করেছে, চাটুকারিতা করেছে, এ কথাতে সত্য। এটা নিয়ে তো অসংখ্যবার কথা বলেছে, অসংখ্য সময় কথা বলেছে, আওয়ামী লীগের সময় কথা বলেছে। এবং প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনগুলোতে যে সাংবাদিকরা যেতেন, যে অয়েলিং প্রশ্নগুলো করতেন, মানে এটা তো নির্লজ্জতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছিল। আমরা তো এই কথাগুলো বলেছি, কিন্তু এখন কি হচ্ছে? আর এগুলোর কারণেই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, যারা বলেন এগুলোর কারণে তো আওয়ামী লীগকে কর্তৃত্ববাদী সরকার বলা হয়, স্বৈরাচারী সরকার বলা হয়। তাহলে এই যে আপনি রূপান্তরের রাজনীতি করলেন, এই যে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেন, এই যে তার মধ্যে দিয়ে একটা সোকল নির্বাচিত সরকার এলো, আমি সোকল বলছি, তার তো ব্যাখ্যা আছে। তা এখন কি চলছে? বরং আওয়ামী লীগের সময় কি হয়েছে, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বা কিছু সিনিয়র জার্নালিস্ট তারা যে পরিমাণ তেল দিতেন, এর বাইরে কি ছিল? শীর্ষ পদগুলোতে ভিন্ন মতাবলম্বীর মানুষরা থাকতে পারতেন না। বিএনপি ওই সময় অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, অবশ্যই নির্যাতিত হয়েছে। এই সম্পাদক পরিষদ কথা বলেন, অবশ্যই নির্যাতিত হয়েছে। কিন্তু আমি বলছি এখন কি চলছে, এখন তো তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা। তখন শীর্ষ পদগুলোতে আওয়ামীপন্থী যেই সাংবাদিকরা দালালি করতো, তারা সব দখল করে বসেছিল। টেলিভিশনের লাইসেন্সগুলো সব তারা নিয়েছে। কিন্তু মিড লেভেলে বা আর একটু সিনিয়র লেভেলে বা একেবারে স্টাফ রিপোর্টার কিংবা শিক্ষানবিশ রিপোর্টার, এই সময় তো দেখা হতো না যে এই ডেস্কে জয়নুল জামাত করে, জয়নুল বিএনপি করে, ওকে ল্যাং মেরে ফেলে দিতে হবে, বউকে ছাঁটাই করাতে হবে, মালিক পক্ষকে বলে কানে পানি দিয়ে এগুলো করাতে হবে। তা তো হয়নি। সবাই জানে কে কোন দলে মতাদর্শী, একসাথে কাজ করা হয়েছে। এখন তো সেটি হচ্ছে না। এখন তো কে আওয়ামী লীগ, কে আওয়ামী লীগের দোসর, কে ফ্যাসিবাদী দোসর, এইগুলো দেখে চাকরি থেকে মানে ছাঁটাই করা হচ্ছে, চাকরি করতে দেওয়া হচ্ছে না, পেটে লাথি মারা হচ্ছে। এবং ইউনিসেফ সময় থেকে সেটি হয়েছে, এখনো পর্যন্ত সেটি চলছে। এবং আমি আপনাকে বলি, আপনি এর মধ্যে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের ডাকতে পারেন কিনা? অনেস্টলি বলেন, আওয়ামীপন্থী সাংবাদিকদের ডাকতে পারেন? এখনো পারছেন না। কিন্তু তখন তো বিএনপিপন্থী সাংবাদিকদের ডাকা হয়েছে। তাহলে চরম, ওই সময় তো খারাপ ছিলই। ওটা যদি খারাপ হয়ে থাকে, আপনি এটাকে কি বলবেন? এই যে কামাল ভাইরা বসছে না, বিএনপিপন্থী সাংবাদিকদের সঙ্গে বসছে না, জামাতপন্থী সাংবাদিকদের সঙ্গে বসছে না, জামাত বা বিএনপি রাজনীতিবিদদের সাথে তারা টকশো করেছেন না? করেছে তো। আমিও তো অ্যাঙ্করিং করেছি, নানান পর্যায়ে মানুষজন রেখেছি। এখন তো আপনি অ্যাঙ্করিং করছেন, আপনি পারছেন না সব শ্রেণীর মানুষকে ডাকতে। কেন পারছেন না? এখন তাহলে তো বিভাজনের জায়গাটা আরো চরম পর্যায়ে চলে গেছে। যদি একটু মোস্তফা কামাল একটু যে শুনতে চাই, সেটা হলো যেটা ওই যে এখন যে সম্পাদক পরিষদ গেলেন, বিভিন্ন সাংবাদিকরা অবশ্যই হামলার মামলার শিকার হয়েছেন, এটা তো
সত্য কথা। কিন্তু আওয়ামী লীগ আমলেও তো হয়েছিল, অনেক সাংবাদিক জেলে গেছেন, মাথা ফেটেছেন অনেক। কিন্তু সম্পাদক পরিষদদের মধ্যেও কি এরকম বিভক্তি আছে কিনা? তখন সম্পাদক পরিষদ কোনো প্রতিবাদ বা কোনো তালিকা দেওয়া হয়নি, এখন দিচ্ছেন। এই যে ভাগাভাগি মানে সাংবাদিকদের মধ্যে, এটার জন্য অশনি সংকট দেখেন কিনা? অবশ্যই, বরং সামনের দিকটা নিয়ে আমি বেশি ভাবছি। মানে যে পন্থী একটা শব্দ ব্যবহার হয়, আওয়ামী পন্থী, বিএনপি পন্থী, অথবা আওয়ামী মনা, বিএনপি মনা, এই যে মনা ভাই, এটা তো মানায় না এই পেশায়। এই মনা হব না বা পন্থী হব না বলেই তো আমরা এই পেশায় এসেছি, একেবারেই কাজ করে খেতে চাই পেশাদারিত্বের সাথে। তো যে পরিষদ বললেন, অথবা আরও বিভিন্ন সংগঠন আছে, সাংবাদিকদের সম্ভবত 52-53টা সংগঠন আছে ঢাকা শহরে, সংগঠনের কোনো অভাব নাই। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ব্যানার ধরার 3জন লোক পাওয়া যায় না। 3জন লোক বলছি এই কারণে, একটা ব্যানার ধরতে কমপক্ষে 3জন লাগে, যেই ব্যানারটার সাইজ হয় 2 দিকে 2জন, মাঝে 1জন, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, অথবা একজন দপ্তর বা একজন সাংগঠনিক সম্পাদকও যদি লাগে। এটা আমাদের জন্য বড় কষ্টের। এটা গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, আপনার প্রশ্ন যথার্থ, যারা এই প্রশ্নটা তুলেছেন, ঘটনা ঘটেছে বলেই তো তারা এই প্রশ্ন তুলেছেন, যে তারা নাম উল্লেখ করে বলছেন যে তখনও তো মাহমুদুর রহমান সাহেবের উপর নিপীড়ন হয়েছে, গায়ে হাত তোলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, অথবা সংগ্রাম সম্পাদক আসাদ সাহেবের কথা আনা হয়, আরও বেশ কয়েকজন আছেন এরকম নির্যাতিত, নিগৃহীত হয়েছেন। তো ঘটেছে বলেই তো, এইসব অব্যাহত ছিল বলেই তো একটা 5 আগস্ট ঘটেছে। সব ঘটনার কিন্তু একটা জের আছে, তাহলে তার পরবর্তীতে আর ঘটবে কেন? এখন সম্পাদক পরিষদ যেটা করেছে সেটা অভিভাবকত্ব করেছে এক ধরনের, অর্থাৎ পেশাজীবী অবস্থান থেকে। এখানেও একটা বিষয় কিন্তু রয়ে গেছে, বিচারের যখন প্রশ্ন, নিশ্চয়ই ওই সাংবাদিকদের বিভিন্ন মাত্রার অপরাধ আছে। তো একটা জায়গায় তো অনেক সর্বনাশ করে দেওয়া হয়েছে, হত্যা মামলা। এটা কিন্তু জেনেতন বিষয় নয়, তাদের হয়তো বা কোনো অপরাধ ছিল বা আছে, বিচারও তো হতে পারে, কিন্তু তাদেরকে দিয়ে দিলেন যাত্রাবাড়িতে একটা হত্যাকাণ্ড হয়েছে, হত্যা মামলার সাথে কে জড়িত ওখানে, যার যে অফিসটা হচ্ছে হয়তো বা গুলশান বা বনানী। আপনি কি বলেন, চট্টগ্রাম হত্যা করে তো আবার যাত্রাবাড়িতে সুপারম্যানের মানে একই সময়ে একই ডেটে সুপারম্যানের মতো এসে আরেকটা হত্যাকাণ্ড ঘটেছে। তো আওয়ামী লীগ আমলে এগুলো ঘটেছে দেখে তো আমরা সমালোচনা করেছি, এখন কেন যে বেগম জিয়া যেদিন তার ছেলের লাশ নিয়ে কান্নাকাটি করছেন, কোকোর লাশ নিয়ে, ওই দিন তার নামে হচ্ছে কুমিল্লার 14 গ্রামে বাসে আগুন দেয়া এবং কয়েকজনকে পুড়িয়ে হত্যা করা। দৃশ্যমান যেটা, তিনি তার ছেলের লাশ নিয়ে কান্নাকাটি করছেন, একই সময় তিনি আবার 14 গ্রাম গিয়ে একটা বাসেও আগুন লাগিয়ে দিয়েছেন। তো এগুলোর তো একটা ফুল স্টপ পড়া উচিত ছিল। তার চেয়ে বড় কথা, আপনি কতদিন ধারণ করবেন বা লালন করবেন, বা কে কিভাবে তার চেতনা এখানে কাজ করবে। 5 আগস্ট কেন্দ্রিক যে হত্যাকাণ্ডগুলো, সেগুলোকে কিন্তু আপনি এখন হালকা করে ফেললেন এই ধরনের মামলা দিয়ে। বিশেষ করে সাংবাদিকদের কয়েকজনকে হত্যা মামলা ঢুকিয়ে দিলেন। এরই মধ্যে তো তদন্তে এমন সব ঘটনাও বেরিয়ে গিয়েছে যে পরকীয়া প্রেমে এগুচ্ছিল একজন, বেশি দূর সুবিধা করতে পারে নাই, সুবিধা করতে না পেরে সে যে ডিস্টার্ব করেছে তাকে হত্যা মামলা দিয়ে দিচ্ছে। তাও আবার কোন হত্যা মামলা? জুলাই হত্যা মামলা। এগুলো তো পরকীয়া, তো তাও তো একটা ভারী আছে। ছেলে প্রেম করছে মেয়ের সঙ্গে, মেয়ের বাবা ঠেকাতে পারেনি, ছেলেকে হত্যা মামলা দিয়ে দিয়েছে। এতে করে আপনি এত এত শিশুর প্রাণ, বারবার শিশুর কথা আসছে, আমি যদি শিশুর অংশে যাই, এই শিশু হত্যাকাণ্ডগুলো কিন্তু বিচার হবে না বলছি না, কিন্তু লক্ষণ খুব খারাপ দেখছি। মামলাগুলোর মেরিট নষ্ট করে ফেলা হয়েছে। না বললেই নয়, আপনি সাংবাদিকদের কথা বলছিলেন, হত্যা মামলার কথা বলছিলেন। কথা হচ্ছে স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগে মামলা হোক, দালালি করার জন্য যদি কোনো আইন থাকে, অপরাধ হয়ে থাকে, সেইতে মামলা হোক। আমি কথা কেন বলছি, এগুলোতে অনেক কথা হয়েছে। নতুন করে প্রধানমন্ত্রীর কাছে সম্পাদক পরিষদের কাছ থেকে যে তালিকাটা দেওয়া হলো, ওর মধ্যে নিশ্চয়ই সাংবাদিক মোজাম্মেল বাবু কিংবা ফারজানা রূপাদের নাম আছে। তারা অবশ্যই সরকারের সুযোগ সুবিধা নিয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সুবিধা। আমি মনে করি এটিও যদি অপরাধ হয়ে থাকে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এখন যেহেতু এই হত্যা মামলাগুলো থেকে জামিনের একটা দাবি উঠেছে, এখন আবার নতুন করে কি শুরু হলো, শাপলা চত্বর ঘটনায় এই সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপারা নাকি উস্কানি দিয়েছে, ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, তাই মামলা হতে হবে। তাও মানলাম, মামলা হলো। এই মামলাগুলো কোথাও হবে? জেনারেল কোর্টে অথবা স্পেশাল ট্রাইব্যুনালে হোক, তাতেও কোনো আপত্তি নেই। আইসিটিতে কেন হবে?
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কেন হবে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কেন হবে? সেটা তো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য হয়েছিল, বুঝতে পারছেন? জি, আমি আসলে দর্শক, দুইজন আলোচক ছিলেন, মঞ্জুর আলম পান্না সিনিয়র সাংবাদিক, মোস্তফা কামাল সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনের বক্তব্যে আসলে আশার আলোর যে কথাগুলো, সেই কথাগুলো আমি পেলাম না। দর্শক আপনারা পেয়েছেন কিনা জানি না। আমাদের এই বাংলাদেশ যে একটা সামনের দিকে এগিয়ে যাবে, যদিও মোস্তফা কামাল একটু বলেছেন যে বর্তমান যিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যদি একটা উদ্যোগ নেয় তাহলে এসব কিছু ঘটনা থেকে মানুষকে বাঁচানো, বিশেষ করে শিশু ধর্ষণের মতো ঘটনা, আরও অন্যায় অপরাধের ঘটনাগুলো থেকে মানুষকে বাঁচানোর একটা পথ তিনি বের করতে পারেন যদি তিনি আর একটা শক্তিশালী হয়ে তিনি এগিয়ে আসেন। কিন্তু সব মিলিয়ে যে তাদের বক্তব্যে আশার আলোর পার্সেন্টেজ যদি হিসাব করে আমি তেমন পাইনি দর্শক। তারপর আজকের আলোচনায় দর্শক আপনারা যদি পেয়ে থাকেন তাহলে তো ভালো। দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনা করবার জন্য। দর্শক আপনারা এই ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের উপর প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।